অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে সপ্তাহের প্রথম দিন আর এখন বাজে সকাল 11:30। পুপু পড়তে বসে গেছে, সন্দেশ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছে, ব্রেকফাস্ট করছে। 11:30টার সময় আমি আমার বক বক স্টার্ট করছি আর এখন যাচ্ছি আমি আমার ব্যালকনিতে। ইন্দ্র সকালবেলায় একটু অফিসের দিকে গেছে, অফিসে কোনো কাজকর্ম। ইন্দ্র আজকে অনেক দিন পরে অফিসে গেল। অফিসে সেরকম কোনো কাজকর্ম নেই, কিন্তু এতদিন ধরে যেহেতু বন্ধ রয়েছে একটু ঝাড়পোছ করাও দরকার, কিংবা কম্পিউটার ল্যাপটপ যেগুলো রয়েছে সেগুলো জং ধরে গেল কিনা, সেগুলো ঠিকঠাক চলছে কিনা সেগুলো একটুখানি চেক করা উচিত মাঝে মাঝে গিয়ে। তাহলে চলুন আমি ব্যালকনিতে কি করতে এসেছি সেটা আগে দেখিয়ে নিই। আমি যে এইখানে কতগুলো ছোলা গাছ লাগিয়েছিলাম না, সেই ছোলা গাছগুলো আজকে কাটবো, কেটে রান্না হবে। ব্যালকনির জায়গা যেহেতু ছোট আর এই বাটির মধ্যে লাগিয়েছি সেই জন্য অল্প একটুখানি চাষবাস হয়েছে। যদি আরো বেশি করে লাগাতে পারতাম একদিনের শাক হয়ে যেত, কিন্তু এটুকুই রান্না করব। নিজের হাতে বসানো গাছ সবজি খাওয়ার মজাটাই আলাদা, তাই না? খাবো আর নিজের নাম করব। জানি না এখান থেকে কেটে নিলে এখান দিয়ে আবার নতুন শাক গজাবে কিনা, তবুও আশায় বাসা বাঁধে চাষা, রেখে দিলাম। যদি হয়তো হবে, না হলে এগুলো তুলে নিয়ে অন্য কিছু চাষ করব। এই লকডাউনে আপনারাও এরকম বাটি কিংবা ঝুড়ির মধ্যে ওই বীজ আছে না, ধনের বীজ, তারপরে মেথির বীজ, এক রাত্রির ভিজিয়ে একটুখানি ছিটিয়ে দিন, সেখান থেকে যে গাছগুলো বেরোবে দেখবেন ঠিক কাজে লেগে যাবে। এই মুহূর্তে অনেক দিন এই ধরনের শাক খাইনি। পুঁই শাক খেয়েছি, কিন্তু ওই ভাজাভুজির যে শাকটা আছে সেই শাক অনেক দিন পর্যন্ত আমাদের বাড়িতে আসেনি। এখন ঘরে যে বাজার রয়েছে, যদি বলি যে কি গো এটা লাগবে, কি গো ওটা লাগবে, ইন্দ্রকে যদি বলি, ইন্দ্র বলে যা আছে তাই দিয়েই আজকে রান্না করে ফেলো, যা আছে তাই দিয়েই রান্না করবে। আরে বাবা, কি দিয়ে কি রান্না করব? সবজি তো সব ফুরিয়ে গেছে, এটুকুই বুঝতে পারছে না। ওই যে বাইরে বেরোবো না, যা আছে তাই দিয়ে রান্না বান্না করবো। হ্যাঁ, 5খানা জিনিস, যেমন চাল, ডাল, আলু, পেঁয়াজ, আর একটা কি জানো, লঙ্কা। এই 5টা জিনিস যদি ফুরিয়ে যায় তৎক্ষণাৎ এনে দিচ্ছে, আর না হলে বলছে যা আছে তাই দিয়ে রান্না করো। এই এক বাণী চলছে, যতদিন লকডাউন থাকবে ততদিন এইভাবেই চলবে। চলুন আমার ব্যালকনিটা একবার দেখবেন। আপনাদের না দেখাতে বললে শান্তি পাচ্ছি না। যদিও খুব বেশি গাছ নেই, আন্তাবরি গাছ আমি লাগিয়ে রেখে দিয়েছি, তবু সবুজ তো। গাছের কোনো জাত হয় না, তাই না? এই গাছ অক্সিজেন দেয়, এই গাছ কার্বন ডাই অক্সাইড বেশি ছাড়ে, এটা ভালো করে এয়ার পিউরিফাই করে না, এইরকম অনেক লোকের মুখে অনেক রকম কথা আমি শুনি। আমার মনে হয় গাছ লাগালেই হলো। আপনার চোখে যত বেশি প্রকৃতির সবুজ ধাক্কা মারবে তত চোখও ভালো থাকবে, আর সেই ভালো লাগাটা মনের উপরে এফেক্ট করবে। বুঝতে পারলাম? তাই ব্যালকনি কিংবা জানলার পাশ একটুখানি সবুজ বানিয়ে রাখুন, মানে গাছ লাগিয়ে রাখুন। তাহলে ঘুম থেকে ওঠার পরে যখনই সেগুলোকে জল দেবেন, কিংবা দেখবেন আপনার যত্নে সেই গাছগুলো তত্তর করে বেড়ে উঠেছে, সবুজ থেকে সবুজতর হয়ে গেছে, মনে একটা আলাদা জোর পাবেন, কনফিডেন্স পাবেন। সব কথা আউড়ে যাচ্ছে, কি করব? মানুষের সঙ্গে কথা বলতে না বলতে দেখবেন মানুষ কথা বলতেও ভুলে যাবে। এই মুহূর্তে তো কারোর সঙ্গেই কথা নেই। প্রচন্ড দার্শনিক কথাবার্তা বলে ফেলছি না আজকে আমি। মনটা ভালো আছে না খারাপ আছে ঠিক ক্যালকুলেশন করতে পারছি না। সকালবেলায় উঠে মনে হয় আজকে এই করব, সেই করব, হ্যানা করব, তেনা করব, মানে বিশাল একটা যুদ্ধ জয় করে ফেলবো। কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে কাজের এনার্জিগুলো সব হারিয়ে ফেলি। মনে হয় দূর ওই একই পুরনো কাজ, রান্নাঘরে ঘুসুর 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 করা, তারপর খাও দাও, আবার এসে বিছানায় শো, বডি ফেলো, এছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ, যখন লকডাউন ছিল না তখন যে অনেক আলাদা রকম কাজ করতাম, প্রত্যেক দিন ভেরি এক্সাইটমেন্ট থাকতো, তা না, কিন্তু তবুও মনে হচ্ছে ইচ্ছা থাকলেও এখন আমরা বাইরে বেরোতে পারছি না। এটা সবচেয়ে বড় দুঃখের কারণ। জোর করে কেউ আটকে রেখে দিয়েছে। এর থেকে বোঝা যায় যারা খাঁচায় বেঁধে পাখি পোষে, এটা আমার নিজস্ব একটা
মন্তব্য আমি আপনাদের জানাচ্ছি, যারা খাঁচায় বেঁধে পাখি পোষে তারাও কিন্তু নিজেদের পাখি প্রেমিক বলে মনে করে, কিন্তু পাখিগুলোর কত কষ্ট হয় বলুন তো। পৃথিবীর সব পাখি উঠতে পারছে, শুধু তারাই খাঁচায় বন্ধু। দানা পানি সবই পাচ্ছে, আমরাও তো দানা পানি সব পাচ্ছি, তাহলে আমাদের এত কষ্ট হচ্ছে কেন বাইরে বেরোনোর জন্য? বাইরে বেরোতে পারছি না সেই জন্য। পাখিদেরও তাই, যতই সোনার বেড়ি দিয়ে বাঁধুন না কেন, পাখিদের জায়গা হচ্ছে আকাশ। তাই যারা পাখি পোষেন এই জিনিসটা একটুখানি চিন্তা ভাবনা করবেন, এই লকডাউনের পরে একটুখানি চিন্তা ভাবনা করবেন। আমাদের ইন্দ্রর একটা টাইমে খুব পাখি পোষার ইচ্ছা হয়েছিল। রাস্তায় একটা মানে অসুস্থ কোকিলকে খুঁজে পেয়েছিল, মানে সবে কোকিলটা হয়েছে, জন্মেছে, তারপরেই ড্রেনে পড়ে গেছিল। সেটাকে তুলে এনে এত সেবা শুশ্রূষা করেছে, পাখিটা একদম তরতাজা হয়ে গেছে। তারপরে একদিন ছেড়ে দেওয়ার পরে উড়ে চলে গেছে। তারপর থেকে খালি বলতো পাখি পুষবো, পাখি পুষবো, আমি পাখিকে দেখবে ঠিক যত্ন করতে পারবো। ওই আধমরা পাখিটাকে, কোকিলটাকে আমি যদি বাঁচিয়ে দিতে পারি, তাহলে আমি পাখি পুষলে হেভি ব্যাপার স্যাপার হয়ে যাবে। কিন্তু তারপরে জানি না, নিজে থেকেই বলে না পাখি পুষবো না। সে যাই হোক, বাদ দিন, গল্পের পর গল্প আমার পেট থেকে বেরোতেই থাকবে। এবারে রান্না বান্নায় ঢুকি। আমার হাতের লাগানো গাছ কেটে আজকে আমি খাবো। ইন্দ্র অনেকদিন ধরেই বলছিল, কি গো নিচের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, তুমি কাটবে না, তুমি কাটবে না। হলুদ হতে হতে কিন্তু ফুল বডি একদম পান্ডু রোগ হয়ে যাবে, জন্ডিস হয়ে যাবে, তারপরে কাটতে যাবে মন খারাপ লাগবে। সত্যি তাই, ন্যাড়া করে দিয়েছি, চুল ছেড়ে দিয়েছি। আমার ব্যালকনিটা আপনাদের দেখাই, হ্যাঁ, না দেখালে শান্তি পাচ্ছি না। যদিও খুব একটা গাছকর্ম নেই বললাম। এই কোনায় আমি একটা লাগিয়েছি লবঙ্গ লতিকা গাছ, দেখতে পাচ্ছেন, যেখানে এখনো পর্যন্ত ফুল এলো না। গাছ তত্তর করে আমার 3তলা বিল্ডিং ছুঁয়ে যাবে, তবু এটার মধ্যে ফুল আসবে না। এই যে একটা টেনশন মাথার মধ্যে চলে এলো, কেন ফুল আসছে না, কেন ফুল আসছে না। একেও বারবার জিজ্ঞাসা করছি আর নিজেকে একটুখানি দোষারোপ করছি। আমারই মনে হয় কোথাও ভুল হচ্ছে যত্নতে। যাই হোক, গাছ যখন বেঁচে আছে একদিন না একদিন ফুল আসবেই, বাদ দিন। আর এটা হচ্ছে, আর এই দুটো হচ্ছে অ্যাডিনিয়াম। এটাতে ফুল এসছিল, জবরদস্ত ফুল এসছিল, কিন্তু রোদটা কড়কড়েভাবে পাচ্ছে না বলে ফুলগুলো সব ঝরে গেছে। কোথায় ঝরে পড়লো আপনাদের দেখাতে পারতাম একটা। এই দুটো অ্যাডিনিয়ামের গাছই হেভি সুন্দর ফুল আসে। এখানে একটা লাগিয়েছি, হচ্ছে একটা হ্যাঙ্গিং প্লান্ট, এটাকেও একটুখানি ছেটে দিয়েছি, তারপরে দেখছি সুন্দর পাতা এসছে, সুন্দর পাতা গজাবে। আর এটা জানি না কি গাছ, এনে বসিয়েছিলাম, জবরদস্ত পাতা এসছে, অনেক নতুন পাতা এসছে। এই গাছটা আমাকে পুরো হ্যাপি করে দেয়। আর এই গাছটা সেদিনকে বাঞ্ছারামের বাগানের দিকে গেছিলাম, এইরকম একটা গাছ দেখতে পেলাম, সেখান থেকে 3-4টে ডাল এনে এই টবটার মধ্যে বসিয়ে দিয়েছি, কত সুন্দর গ্রো করছে। বাস এরকম হালকা যত্নে যদি হেভি সবুজ গাছ হয় না, খুব ভালো লাগে। আর এটা জানি না কি গাছ, এই কি গ্রাস কি ঘাস বলে, অত গাছের নাম জানি না, সবুজ মানেই গাছ, এটুকুই জানি। আর এই দেখুন, এখান দিয়ে পুরো পৃথিবীটাকে এখন আমি দেখি, দেখতে পাচ্ছেন, ওই দেখুন লোক যাচ্ছে। হয়ে গেছে, হয়ে গেছে। আর আপনারা অনেকেই বলছিলেন যে আমার হোম ট্যুর করাতে, আমার হোমের অবস্থা একদম খারাপ। জানি এই মুহূর্তে বাড়িতে কেউ আসবেও না, ঢুকবেও না, আমাকে যে অপরিষ্কার বলবে সেই সার্টিফিকেটও কেউ দিতে পারবে না। বাড়িতে লোক না আসলে কি করে আপনাকে সার্টিফিকেট দেবে? তাই ঘর অতটা গুছিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, ওতে আরও খাটনি আমার বেড়ে যাচ্ছে, আমি দেখে নিয়েছি পরীক্ষা করে। ছোলা শাকটা এখানে রাখি, ভাই জানেন ছোলা শাক কেটে নিয়েছি, এর মধ্যে বেগুন দিতে পারলে ভালো হতো, কিন্তু এখন বেগুন কোথায় পাবো? এখন যা ঘরে আছে তাই দিয়ে রান্না করতে হবে। ওই যে ইন্দ্রপালের বাণী, মানে আমার হাজবেন্ডের বাণী, যা আছে তাই দিয়েই কিছু করে ফেলো। আর প্রত্যেক ঘরেই এখন হাজবেন্ডরা এই এক বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, আজকে হবে মাছি। কাটাবো না, না তুমি খাও না, তুমি চাটো। কাটাবো না মাছ বলে খায় না। হ্যাঁ, 2 পিস দিলে 2 পিসে উড়িয়ে দাও তুমি।
কাটাপোনা মাছ। দেখিয়ে দিয়েছি। আর এর সঙ্গে কি কি সবজি দেবো সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আলু তো দিতেই হবে, আলু ছাড়া মাছের ঝোল কিংবা কোনো তরকারি আমরা ভাবতেই পারি না। কিন্তু মাছের ঝোলে দেবো আমি বরবটি। বরবটি দিয়ে কখনো মাছের ঝোল খেয়েছেন? যারা সিম খান না, খেতে ভালোবাসেন না, তারা বরবটি দিয়ে মাছের ঝোল খেয়ে একবার দেখবেন। আর বরবটির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, ভিটামিন বি থাকে। যাদের মুখে ঠান্ডা লেগে ঘা হয়েছে কিংবা ছাল উঠে গেছে মুখের ভেতরের, মুখের ঘা পরিষ্কার করে দেবে, সারিয়ে দেবে। তো এখন অবশ্য ঘরের মধ্যে মাছ চাইলেই মাছ পাওয়া যাচ্ছে না, সেই জন্য মাছের মধ্যে যে কোনো সবজি দেবেন, ঘাস ফুস পাতা যা আছে তাই দিয়ে মাছের ঝোল রান্না করবেন। সেই ঘাস ফুসও দেখবেন একদম রাজকীয় হয়ে যাবে, অমৃত হয়ে যাবে। মাছের ঝোল অলরেডি তৈরি হয়ে গেছে, আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে। মাছের ভেতরে শুধু একটুখানি রস ঢুকবে, নরম হয়ে যাবে, তারপরে নামিয়ে ফেলবো। আর নামানোর আগে যেই মশলাটা আমি দিই, বিশেষ করে সবজি দিয়ে যখন মাছের ঝোল করি তখন এই মশলাটা আমি খুব ইউজ করি গরমকালে। এর মধ্যে আছে হাফ কাপ পাঁচফোড়ন আর রাঁধুনি হাফ কাপ, দুটোকে কড়াইয়ের মধ্যে রোস্ট করে ডাস্ট করে নিয়েছি। এটা 1 চামচ দিয়ে দিলে দেখবেন সবজি দিয়ে মাছের ঝোলের টেস্ট পুরো অন্যরকম হয়ে যায়। আর রাঁধুনি খাওয়া খুব ভালো, পেট ঠান্ডা রাখে। গরমকালে মাছের ঝোল বানানোর জন্য এই মশলাটা অবশ্যই তৈরি করে রাখবেন। একবার খেয়ে দেখবেন, অল্প করে বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তারপরে বেশি করে ডাস্ট করে নিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দেবেন। পুরো গরমকালটা আপনার চলে যাবে, দারুণ খেতে লাগে। কিছু কিছু সিক্রেট মশলা যদি আপনি বানিয়ে রাখতে পারেন, সবার হাতের রান্নার থেকে আপনার হাতের রান্নাকে একটুখানি ডিফারেন্ট বানানোর জন্য খুব প্রয়োজনে লাগে এই সিক্রেট মশলাগুলো।
টিফিনটা বানাবো সেটা বড় কথা নয়, আমাকে নতুন কিছু শিখতে হবে, সেটাই এখন সবচেয়ে বড় ব্যাপার। বুঝতে পারলেন? তাহলে আজকে আমি কি বানাবো সেটা আগে বলে নিই। হোমমেড পিৎজা। এই 1 কাপ ময়দা, তার মধ্যে হাফ কাপ টক দই দিয়েছি। এবারে এর মধ্যে দেব বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা হাফ চামচ, যেই চামচ দিয়ে মাপ নেবেন সেই চামচটা যেন হাতের সামনে থেকে হারিয়ে না যায়, তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। মাপ গন্ডগোল মানলে রেসিপি গন্ডগোল। এবারে এর মধ্যে দেব অল্প একটুখানি সাদা তেল, আর স্বাদ মতো লবণ। এটা দিয়ে ভালো করে একটা ডো বানাতে হবে। ডো বানিয়ে 2 ঘন্টা কিংবা 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এটাকে আমি মাইক্রো ওভেনের ভেতরে ভরে রাখবো। মাইক্রো ওভেন হচ্ছে সবচেয়ে বেশি গরম জায়গা। সিন্ধুকে ভরে দিয়েছি। এবার এই জায়গাটা যে ছড়িয়ে ফেললাম, কাজের চেয়ে বেশি আমি ছড়িয়ে ফেলি। পিৎজাটা আমি এর মধ্যে সাজিয়ে নেব। প্রথমেই বললাম মাইক্রো ওভেন আমার খারাপ হয়ে গেছে। এই বলি মাইক্রো ওভেনে করেছিস? পিৎজা বেসটাকে এইভাবে তৈরি করে নিয়েছি। মাঝখানটা একটুখানি পাতলা থাকবে, সাইডটা একটুখানি মোটা হলেও হতে পারে। আমি কিন্তু এর আগে পিৎজা বানিয়েছি, সেটা মাইক্রো ওভেনে। এই ফার্স্ট টাইম গ্যাস ওভেনে বানাচ্ছি, চেষ্টা করছি। বানাচ্ছি কি, বানানোর পরে বলেও বানিয়েছি, এখন জাস্ট চেষ্টা। পিৎজা সস মাখিয়ে দিতে হবে। পিৎজা সসটা এর মধ্যে স্প্রেড করে দিয়েছি। এবারে যা যা কেটে রেখেছি, হিরের টুকরো, সোনার টুকরো সাজিয়ে দিতে হবে। হিরের টুকরো, সোনার টুকরো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেনের টুকরো। ঠিক আছে? এখন আমরা লকডাউনে রয়েছি, সবাই গরিব হয়ে গেছি কম বেশি, তাই যেটুকু ঘরের মধ্যে আছে সেটুকু দিয়েই বানিয়ে বানিয়ে খেতে হবে আমাদের। এটাই তো ট্যালেন্ট ভাই। হিরের টুকরো দিচ্ছি। এবারে দেব চিলি ফ্লেক্স, পিৎজা মিক্স আর অরিগ্যানো, দুটোই ছেটাতে হবে। সবকিছু সাজানো হয়ে যাওয়ার পরে আমার হাতে রয়েছে চিজ। চিজটাকে এর মধ্যে দিয়ে দেবো। যে যত পারবেন চিজ দেবেন, পারলে পিৎজাটাকে পুরো চিজের মধ্যে ডুবিয়ে তারপরে তুলবেন। আমার কাছে এখন অত চিজ নেই। এই একটা দেব এখানটায়, একটা দেব এইখানটায়, দুটো দিয়ে দিলাম। আর এই চিজটাকে করব অর্ধেক, দেব এই দুটো জায়গায়। দেখে নিলেন চিজে একদম ছড়াছড়ি করে দিয়েছি। তো এই হয়ে গেল আজকে আমাদের মাইক্রো ওভেনে। একটা চাটু আমি বসিয়ে দিয়েছি, চাটুর ওপরে এইটা বসাবো। বসানোর পরে নিচ দিয়ে আগুন দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে এটাই মাইক্রো ওভেন। ভুলে গেছি, সাইড দিয়ে একটুখানি সাদা তেল দিতে হবে, নাহলে পিৎজা বেরোবেই না কড়াই থেকে। প্যানের মধ্যে আটকে দেবে। প্যানের মধ্যে 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট বাদে ঢাকা খুলছি। একদম কোথাকার পিৎজা বলে জানো? ডমিনোস পিৎজা। দেখতে পাচ্ছেন ফুলে ফেপে একাকার হয়ে গেছে। এখন 5 ঘন্টা লাগবে এর ফটো তুলতে। কতগুলো ঠান্ডা হয়ে যাবে, সব হয়ে যাবে। হ্যাপি বার্থডে। Happy birthday to you.
হয়ে গেল টুকরা টুকরা হবে। তাহলে চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে।